সেজেছে বলতো? আর ছোট তুইও না? না, এভাবে যেতে হবে না। বড় আপা তুমি লাই দিও না তো ওকে। ও আদরে আদরে একদম বাদর হয়ে গেছে। আমাকে কেউ ভালোবাসে না। আমি আর এই বাড়িতেই থাকবো না, কোথাও যাবো না। ঠিক এভাবে নিজের রুমের দিকে চলে যেতে দেখে জাঙ্কুককে এদিকে একটু আর চোখে তাকায়। জিমিন জাঙ্কুককে একটা খোঁচা মেরে বলে ওঠে, তোমার বউকে এখন সামলানো মুশকিল আছে জাঙ্কুক। যাও এবার কিছু বলে সান্ত্বনা দাও, তাছাড়া এক মাসও কথা বলবে না। যে অভিমানী বউ তোমার। ঠিক বলেছো ভাবি, দেখি কিছু বলে কান্নাটা থামানো যায় নাকি। জাঙ্কুক এমনটা কেন করলে ওর সাথে? আহা আম্মু বুঝতে পারছো না কেন? ওইভাবে বাইরে গেলে সবাই ওর দিকে বাজে নজরে তাকাবে, আর আমি যেটা সহ্য করতে পারবো না। কথাটা বলেই জাঙ্কুক আর কোনো দিকে না তাকিয়েই উপরের দিকে চলে গেল। এদিকে নিজে যে যার যার কাজে চলে গেল। অ্যাকচুয়ালি জিমিন আর সুগা জানতো জাঙ্কুক থেকে কতটা ভালোবাসে, আর তাই জিমিন জাঙ্কুককে এভাবে বলল। এদিকে ওর ফ্রেন্ডকে ফোন করে বলছে, হ্যালো লিসা, আমি যেতে পারবো না। কেন রেতে আসতে পারবি না? আমরা তো বললাম সবাই মিলে আজকে ছবি উঠবো, আর তোকে তো শাড়ি পরে আসতে বলেছিলাম। আমি রেডি হয়েছিলাম, কিন্তু ওই বজ্জারটা আমাকে যেতে দিল না। বজ্জারটা কে শুনি? ওই যে আমার চাচাতো ভাই জাঙ্কুক, ও আমাকে যেতে দিল না। আমি যাব না, পরে কথা বলবো, বাই। কথাটা বলে তে ফোনটা কেটে দিল। সঙ্গে সঙ্গে জাঙ্কুক এসে তে রুমের দরজায় টোকা মারলো। তে দরজাটা খোল তো। পারবো না, দরজা খুলবো না। আমি বলছি দরজাটা খোল, না ছাড়া কিন্তু তোর খবর আছে। কেন সবার সামনে বকা দিয়ে শান্তি হয়নি? এখন নিজে একা একা এসেছো বকা দিতে। বকা দিব না, খোল বলছি। আমি পারবো না, আমি দরজা খুলবো না। দরজা যদি না খুলিস তাহলে কিন্তু ভেঙে ফেলবো। আরে কি বলছো কি? ভেঙে ফেলবে মানে? তোর কি বিশ্বাস হচ্ছে না? তুই তো জানিস তে আমি কি করতে পারি আর কি করতে না পারি। আচ্ছা আচ্ছা, খুলছি দাঁড়াও। কথাটা বলে তে সঙ্গে সঙ্গে গিয়ে দরজাটা খুলে দিল। জাঙ্কুক দ্রুত করে রুমে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, আর থেকে একটা হাঁচকা টান দিয়ে দেওয়ালের সাথে পিন করে ফেলেছে। কি করছো কি জাঙ্কুক ভাইয়া? ছাড়ো আমাকে। তোর কলিজা তো কম না? আমি তো দেখছি তোর পা থেকে মাথা পর্যন্তই কলিজা। না হলে কারো অনুমতিতে তুই এভাবে শাড়ি পরে বাইরে যাচ্ছিস কেন? আমার ইচ্ছা নেই নাকি? তোমরা যা বলবে তাই? না রে, আমরা যা বলবো তাই না, কিন্তু একটা কথা কি শুনবি? কি কথা? কি কথা শোনাতে আর বাকি রেখেছো? হ্যাঁ, এটা শোনাতে একদমই বাকি রয়ে গেছে। মানে? বলছি যে তোকে দেখে তো আমি নিজেকেই কন্ট্রোল করতে পারছি না তে। এভাবে শাড়ি পরে মহল্লার রাস্তা দিয়ে হেঁটে যাবি, তোর ওই শাড়ির আঁচলের সাথে কয়জন ছেলে পিছ ধরবে তুই কি জানিস? তুই কি ছোটতে কিছুই বুঝতে পারিস না আমি কেন তোকে এভাবে বাইরে যেতে দিলাম না? তাহলে কি আমি কখনো শাড়ি পরবো না? আমার কি শাড়ি পরতে ইচ্ছা করে না? এভাবে শাড়ি পরে আমার সামনে ঘুরে বেড়াস না তে। বউ ভেবে যা তা উল্টাপাল্টা করে ফেলবো, নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবো না। কথাটা মনে পড়তেই তে তো লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসেছে। আচ্ছা, জাঙ্কুক ভাইয়া কি আমাকে কিছু বোঝাতে চায়? কেন জানি না মনে হচ্ছে জাঙ্কুক ভাইয়া আমাকে ভালোবাসে। না কি বলছি আমি এসব? ও তো আমার চাচাতো ভাই হয়, তাহলে ও আমাকে কিভাবে ভালোবাসতে পারে? কিন্তু জাঙ্কুক ভাইয়া বারবার বলে তুই কি বুঝিস না আমাকে এমন কি বোঝাতে চায়? আর যদি আমাকে ভালোই বাসে তাহলে মুখে কেন কিছু বলে না? আচ্ছা, আমি কি জাঙ্কুক ভাইয়াকে জিজ্ঞাসা করব যে সে আমাকে সত্যি ভালোবাসে কিনা? কিন্তু এভাবে সরাসরি তো জিজ্ঞাসা করতে পারবো না। এইসব কথা ভাবতে ভাবতে সঙ্গে সঙ্গে তের ফোনটা বেজে উঠলো। তে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো লিসা ফোন দিয়েছে। তে তো সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করলো আর কানে ধরেই বলল, হ্যালো লিসা, কি বলবি বল? আবার যেন বলিস না যে ঘুরতে যাবি হ্যান ত্যান। আরে আমি তো তোকে সেই সম্পর্কে ফোন দিয়েছি। তুই কালকে না এসে অনেক বেশি ভালো করেছিস বান্ধবী। কেন কালকে কি হয়েছে? আর বলিস না, যেখানে ঘুরতে যেতে চেয়েছিলাম সেখানে তো বিশাল বড় গন্ডগোল লেগেছে। আমরা তো গিয়ে প্রায় ফেসেই যাচ্ছিলাম। তুই না এসে অনেক ভালো কাজ করেছিস। তোর বাপ ভাইরা যা, যদি একবার ফেসে যেতাম তাহলে তো একদম শেষ। কি বলছিস কি লিসা? তুই রোজি তোরা সবাই ঠিক আছিস তো? হ্যাঁ আমরা ঠিক আছি। তুই কালকে ভার্সিটিতে চলে আসিস, ঠিক আছে? ওকে সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। লিসা ফোন কেটে দিতে না দিতেই তে তো চোখ চড়ক গাছে। তাহলে তো জাঙ্কুক ভাইয়া কালকে আমাকে আটকে ভালোই করেছে। আমি যদি কালকে যেতাম আর যদি কোনো বিপদ হতো তাহলে সব দোষ তো আমার ঘাড়ের উপর এসে পড়তো। আমি বুঝি না জাঙ্কুক ভাইয়া কিভাবে টের পেয়ে যায় যে আমি কোনো এক জায়গায় গিয়ে বিপদে পড়তে পারি, যার কারণে আমাকে যেতে দিতে চায় না। সব জায়গায় যেতে তো বারণ করে না, তার মানে কি ভাইয়া জানতো যে ওখানে কোনো বিপত্তি হবে? তে তো এসব কথাই ভাবছিল। বিকালের দিকে কিছু মানুষের তেদের বাড়িতে আগমন ঘটে, যেখানে তে খালামণিরা এসেছিল আর জাঙ্কুকের খালামণিরা এসেছিল, সাথে ওদের একজন ফুবু এসেছিল। সবাইকে দেখে তো তে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায়, কিন্তু একজনকে দেখে তে মোটেও খুশি হতে পারে না, যেটা হচ্ছে জাঙ্কুকের খালাতো বোন জেনি। জেনি তো আসেই শুধুমাত্র জাঙ্কুকের জন্য। জাঙ্কুকের খালামণি জিসু, তার দুই ছেলে মেয়ে। এক হচ্ছে জেনি, আর জেনির একটা বড় ভাই আছে যে বিদেশে থাকে। আর তের খালামণি হচ্ছে গয়ন, তার দুই মেয়ে, বড় মেয়ে ন্যান্সি আর ছোট মেয়ে হানি। আর জাঙ্কুক সুগাদের ফুবু হচ্ছে সেলিনা।
তার বড় একটা ছেলে আছে, কিন্তু সে আসেনি। সেলিনার সাথে শুধু তার মেয়ে সানা এসেছে। সবাইকে আসতে দেখে তো তে প্রচন্ড পরিমাণে খুশি হয়ে যায় আর সবার সাথে গিয়ে ভালোভাবে কথা বলে। এদিকে জেনি গিয়ে জাংকুকের কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগে, জাংকুক ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি আর কেমন থাকবো বলো, তবে তোমাকে এখন দেখতে পেয়েছি না, আমি এখন অনেক বেটার আছি। আস্তে না আস্তে নাকামো শুরু করে দিয়েছি, তোমাকে দেখেছি না অনেক বেশি বেটার আছি, আর মনে হয় বেটার থাকে না। সবাই তো হল রুমে বসে গল্পই করছিল। ওয়াইন আর জিন ওদেরকে নাস্তাও দিয়ে গেছে। হঠাৎ করে সেলিনা বলে উঠলো, তে তো অনেক বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। কি গো ছোট ভাবি, তোমার মেয়েটাকে না হয় আমার ছেলের সাথেই দিও। কথাটা শুনতে না শুনতেই সবাই যেন হা করে তের দিকে তাকিয়েছে, আর এদিকে শুধুমাত্র জাংকুক সেলিনার দিকে তাকিয়েছে। কি বলছেন আপা, আপনার ছেলে আর আমার মেয়ে? আমার মেয়ে তো গ্রাজুয়েশনই কমপ্লিট করেনি। তো কি হয়েছে, আমার ছেলে দুই একবার বলেছে তের কথা, আর আমারও তো তেকে অনেক বেশি পছন্দ। ভেবেছিলাম আগেই কথাটা বলবো, কিন্তু এখন মনে পড়লো তাই বললাম। কেন ফুপি, পৃথিবীতে কি আর ছেলের অভাব আছে যে তোমার ছেলের সাথেই আমার বোনের বিয়ে দিতে হবে? এমন করে বলছিস কেন সুগা? আমার ছেলে দেখতেই খারাপ না কর্মেই খারাপ? না না, আমি তো সেটা বলছি না, তোমার ছেলে তো অনেক পারফেক্ট, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি বলছি কি, আত্মীয়র মধ্যে আত্মীয় করার আর কি দরকার আছে? তে তুই না বললি তোর সামনে এক্সাম, তাহলে এখানে বসে বসে সবার সাথে গল্প করছিস কেন? কি রে বাবা, আমি আবার কখন বললাম আমার সামনে এক্সাম? জাঙ্কুক ভাই এসব কি বলছে? কি রে তুই এখনো এখানে পুতুলের মতো বসে আছিস? জানি যে রুমে যা। এই ছেলেটা যে কেন সবসময় আমার সাথে এরকম করে আমি বুঝতেই পারি না। কথাটা বলে তে জাঙ্কুকের দিকে একটু ভুরু কুঁচকিয়ে নিজের রুমের দিকে চলে যায়। দেখবো দেখবো, বোনকে তো বিয়ে দিতে হবে না, শুধু রুমে পাঠিয়ে দিলেই হলো। ওহ প্লিজ ফুপি, এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, দেই না। এসব বিয়ে টিয়ে টাইপ এখানে টেনে এনো না প্লিজ। এমন করছে যেন বোনটাও নিজেরই। আদিক খেতে দেখলে বাঁচি না। জাঙ্কুক আর কারোর সাথে কথা না বলে বাহিরের দিকে চলে গেল। জাঙ্কুকে দেখে বোঝা যাচ্ছিল ও বেশ রেগে গেছে। কি ব্যাপার, তের বিয়ের কথা বলাতে জাঙ্কুক ভাইয়া এত ক্ষেপে গেল কেন? কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি তো জাঙ্কুক ভাইয়াকে চাই, আমি তো ওকে ছাড়া বাঁচবই না। যেহেতু বাড়িতে অনেক অনেক মেহমান এসেছে, তাই জিন সুগাকে বলে দিয়েছিল কিছু খাবার নিয়ে আসতে। জাঙ্কুক আর সুগা মিলে সবার জন্য বেশ কিছু মজার মজার খাবার এনেছে। ছোটরা বসে সেগুলোই খাচ্ছিল আর টিভি দেখছিল। খাবার কিনে দিয়ে যাওয়ার পরে জাঙ্কুক আর সুগার কি যেন একটা কাজ পড়ে যায়, তাই তো ওরা অফিসের দিকে ছুট লাগিয়েছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরও সুগা আর জাঙ্কুকের বাড়িতে আসার নামই নেই। সবাই খাচ্ছিল আর টিভি দেখছিল, কিন্তু সবাই খেলেও তে খাচ্ছিল না। তে কেন জানি না সবার খাওয়া দেখছিল। তে তো সেই ফার্স্টে একটা চিকেন ফ্রাই নিয়েছে, এরপরে আর কিছুই খায়নি। জিমিন তো সেই অফিস থেকে এসে কিছু কাজে ব্যস্ত ছিল। মাত্রই ওদের সাথে এসে একটু আড্ডায় জমে উঠেছে। সবাই খেতে খেতে যখন সব খাবার প্রায় শেষ হয়ে যায়, তখনই তে চিল্লিয়ে বলে ওঠে, কি রে জিকিতা, রাক্ষস নি একা সব খেয়ে ফেলছিস? জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়ের জন্য রাখ। আরে ভাইয়ারা খাবে না, আমি খেয়ে ফেলি। রাক্ষস নি একটা, তুই জানিস না ভাইয়ারা চিকেন ফ্রাই কত পছন্দ করে? অন্তত দুইটা দুজনের জন্য রাখ। এতগুলো খাবার এনে দিয়ে গেল, কিচ্ছু রাখবি না? ধরো বাবা, ওরা কিনে খাবে, ওদের কাছে টাকার অভাব আছে নাকি? দেখলে ভাবি, তোমার ছোট ননদ সব খেয়ে ফেললো, ভাইয়াদের জন্য কিচ্ছু রাখলো না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তে, কিছু হবে না, ওরা খাবে না। হ্যাঁ তে তো ঠিকই বলেছে। জাঙ্কুক ভাইয়া এতগুলো খাবার এনে দিয়ে গেল, ভাইয়ার জন্য কিছু রাখা অবশ্যই উচিত ছিল। সেটাই তো জেনি, দেখলে কতবার করে বললাম তাও শুনলো না। যা খা, রাক্ষস নি, আমি আর কিছু বলবো না। করবে তোমরা নাকি আমি আম্মুকে ডাক দিব? দে না ডাক দে, তার ছেলের জন্য কিছুই রাখিসনি, বড় আম্মু এসে তোর পিঠের উপরে ঝাড়ু ভাঙবে। কথাটা বলে তে আর কোনো কিছু কাউকে না বলে দৌড়ে কিচেন রুমের দিকে চলে গেল। তেকে কিচেন রুমের দিকে যাওয়া দেখে জিমিন একটু অবাক হয়ে তাকালো। আরে তে, কিচেন রুমে যাচ্ছ কেন, কি করবে? তে একটা ফ্রাই প্যান আর একটা খুন্তি হাতে নিয়ে এসে বলল, জাঙ্কুক ভাইয়া আর সুগা ভাইয়ের জন্য আমি চিকেন ফ্রাই বানাবো। ভাবি তুমি আমাকে হেল্প করবে না? আরে ওসবের আবার কি প্রয়োজন, বাদ দাও না তে। ভাবি তুমি আমাকে মানা করো না তো, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু আমি একাই করব। তখন খেতে না স্বাদ হলে আমার কিছু করার নেই। আমি জানি ওই দুইটা এসে আমাকেই বলবে আমি সব খেয়ে ফেলেছি, আমাকে রাক্ষসনি বলবে। আরে কিছু বলবে না, আমি বলবো বলছি। তুমি আমাকে হেল্প করবে কিনা সেটা বলো। হ্যাঁ হ্যাঁ করব, অবশ্যই করব। তখন তো তে জিমিনের হাত ধরে টেনে কিচেন রুমে নিয়ে যায়। এইসব দেখে জেনি আবার মনে মনে বলছিল, বুঝলাম না সত্যি ওদের উপর মায়া থেকে করছে না অন্য কোনো কাহিনী আছে। এদিকে জিমিন আর তে প্রায় চিকেন ফ্রাই বানিয়েই ফেলেছে। অবশ্য তে জিমিনকে বেশি ছুতেই দেয়নি, শুধু একটু সাহায্য নিয়েছে। এদিকে জিন আর ওয়াইন এসব দেখে তো পুরাই হতবাক হয়ে গেছে। শুধুমাত্র জাঙ্কুক আর সুগার জন্য তে কিচেন রুমে গেল আর ওদের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছে, এটা ভাবতেই ওরা যেন একদম অবাক হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে জাঙ্কুক আর সুগা একসাথে দুজন বাড়িতে ফেরে। ওরা দুজন বাড়িতে পা রাখতে না রাখতেই হঠাৎই জিকিতা বলে ওঠে, যাও যাও, তোমাদের বউরা তোমাদের জন্য খাবার বানাচ্ছে, তাড়াতাড়ি গিয়ে খাও। বউরা? এই তুই এসব কি বলছিস? হ্যাঁ না, মানে আমি বলতে চাচ্ছি সুগা ভাইয়ের বউ ভাবি আর তে আপু চিকেন ফ্রাই বানাচ্ছে,
তোমাদের জন্য। যাও যাও খাও। কথাটা শোনা মাত্রই জাঙ্কুক আর সুগার চোখ যেন চড়ক গাছে। ওরা তো দ্রুত কিচেন রুমের দিকে যেতে লাগলো। এই জিকিতা, তুমি কি বললে? বৌরা মানে? আর তুমি যেভাবে বলছিলে মনে হচ্ছিল তে যেন জাঙ্কুক ভাইয়ের বউ।